এরা শুধুমাত্র লাল ঝান্ডা নিয়ে সমস্ত কারখানা বন্ধ করা। কংগ্রেসের সময় ছিল আধা কাম বিনা পুরা দাম বলতো, কিন্তু বামেদের সময় বিনা কাম পুরা দাম। বামেদের যে কোনো স্তরের একটা কর্মীও যদি হতো, সে গিয়ে ওখানে কাজ করবো না ভাই, গেট পাস নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা জুট মিলগুলোতে গেট পাস নিয়ে বেরিয়ে যাচ্ছে, পার্টির মিটিং আছে। তো পার্টি দেখতে গিয়ে কি হয়েছে, কারখানাগুলো শেষ হয়েছে, 55,000 কলকারখানা বন্ধ করে দিয়েছে। মানুষ বিরক্ত হবে না বলো? শ্মশানপুরীতে পরিণত হয়েছে। এই প্রশ্নে বামেরা একদম একমত নয়। 55,000-এর হিসেব তারা খুঁজে পাচ্ছে না, এবং আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে রয়েছে, আমি দিয়ে দিচ্ছি দরকার হলে। এবং তারা বলছে যে মেহনতির মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই বামেদের এখনো জারি আছে। এখনো জারি আছে। আমি কামারহাটিতে থাকি, আমার এই জায়গায় বসে আমি বলছি প্রবর্তক জুট মিল। এই প্রবর্তক জুট মিলের দুটো পার্ট। 2012 সালে ওইখানে একটা গন্ডগোল হয়, এই শেডটা যেটা বিক্রি করে দিল, এই শেডটায় গন্ডগোল হয়, পুলিশ পাঠায়। তখন রাজ্যের দুজন, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী। মদন মিত্র রাজ্যের মন্ত্রী, তখন পরিবহন দপ্তরে ক্যাবিনেট, পরিবহন, ক্রীড়া এবং যুব কল্যাণ, তার ক্যাবিনেট মিনিস্টার। আর ওদিকে সাংসদ সৌগত রায়, তিনি আবার কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। দুটো মন্ত্রী থাকাকালীন এই সকালবেলায় 8টায় শিফট চালু হয়েছে, 12টা অব্দি বন্ধ ছিল। আমাকে যখন বলে, আমি যাই ওখানে গিয়ে দেখি পুলিশ, লোকে লোক, কিন্তু মেশিন চলছে না। তো সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, সমস্ত লোক ক্ষেপে গেছে যে পুলিশ দিয়ে কেন হবে, এই যে পুলিশ দিয়ে সবসময় দমন করা, এটা কেন হবে। আমি নিজে ওখানে ইয়েতে ছিলাম, ওদের ইউনিয়নে ছিলাম, আমি ভিপি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট। আমি ওখানে যাই, গিয়ে আমি পুলিশকে প্রথমে বলি আপনারা এখান থেকে সরুন, সরিয়ে দিয়ে তারপর আমি ওদের সাথে কথা বলি। প্রায় 150-200 মেশিন তখন বন্ধ, সব ছেলে দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে ওদেরকে ডেকে বললাম যে তোমরা কি চাইছো বলো। আমার সাথে কথাবার্তা হওয়ার পর আমি বললাম, তোমরা 5 জন তোমরা ঠিক করো, আমি ঠিক করব না, তোমরা 5 জন ঠিক করো, এক্ষুনি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ওখানকার যিনি ম্যানেজার ছিলেন তাকে আমি বললাম, ইমিডিয়েটলি আপনি যান, অফিসে যান, আপনার মেশিন এখানে আমি চালু করে দিচ্ছি, আপনি ওখানে যান, এই 5 জনকে নিয়ে যাবো, 5 জনকে এখনই মিটিং এ বসতে হবে। সেই মিটিং এ বসার পর সেই মেশিন চালু হয়েছে, এবং ওরা বলেছিল আমরা মেশিন চালু করবো না। আমি বললাম, দেখো ভাই, ম্যানেজমেন্টের সাথে কথা বলে, তোমাদেরও যেমন পেট আছে, মালিকেরও পেট আছে। তো মালিক তোমাদের পয়সা দেবে, তুমি যদি বন্ধ করে রাখো তাহলে তোমার পেটটা যেমন খাবার জুটবে না, মালিকেরও তো পয়সা দিতে অসুবিধা হবে। 2012 সাল। এবার সেখানে মেশিন চালু হলো, তারা মেশিন চলেছিল, পরপর চলতেই ছিল। কোথায় ছিল ভাই সিটু, কোথায় ছিল ভাই INTTUC, মানুষ মুখার্জি, কোথায় ছিল আরসি? না, নোবডি ওয়াজ देयर। এবার কোথায় সিটু ছিল, কোথায় INTUC ছিল, কোথায় INTTUC ছিল, কোথায় RCMU ছিল? কেউ তো ছিল না ভাই। ওখানে গিয়ে মজা দেখছে। আমি ওইখান থেকে যখন চালু হলো, আমি ওদেরকে বললাম, দেখুন চালু করে দিলাম, 7 দিনের মধ্যে এদের সমস্ত যা কথাবার্তা হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন, আপনারা বলেছেন, এটা যেন হয়ে যায়। পরবর্তীতে আমি ওই ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসি বিভিন্ন কারণে, এবং তারপরে ইতিহাস সবাই জানে। তো এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে কেন প্রবর্তক জুট মিলের একটা পার্ট বিক্রি হয়ে গেল ভাই, বলতে পারো? কোথায় ছিল সিটু, লড়াই করছে এত? সিটু তো অনেক বড় বড়, সুভাষ মুখার্জির মতো নেতা, মানস মুখার্জির মতো নেতা, অনেকে নেতা আছে। আমি প্রত্যেককে সম্মান দিয়ে বলছি, কোথায় ছিলেন আপনারা? আজকে যখন কামারহাটি জুট মিল এই অবস্থায় চলছে, কোথায় ভাই সিটু নেতারা, কোথায় INTTUC নেতারা? তারা তো INTTUC নেতারা তো নিজেদের পকেট ভরতে ব্যস্ত। শ্রমিকদের ক্ষোভ দেখেছো, লোকে কাজ করতে চায় না। এই আগরপাড়া জুট মিল কি অবস্থার মধ্যে রয়েছে, কোথায় সিটু আছে? সিটু তো নেই। সিটু এখন নির্লজ্জ দালালি করছে তৃণমূল কংগ্রেসের INTTUC কাছে, বিক্রি হয়ে গেছে ওরা। টেক্সমেকোর খবর এই মুহূর্তে, টেক্সমেকো তো দেখো তোমার এখানে যা চলছে, পুরোটাই কন্ট্রাকচুয়াল, এখন পুরোটাই কন্ট্রাক্টরের আন্ডারে। এবার ছেলেগুলো এসে বলছে যে আমাদের এরকম কন্ট্রাক্টরের এই জায়গায়, আমাদের এই অবস্থায় আমরা চলছি। কি করব ভাই বলো? পুরোটাই তো প্রেশার আছে, রাজ্যের যে শাসক দল তারা যেভাবে বলছে সেভাবে চালাতে হচ্ছে। এই যে কর্মসংস্থান কমেছে এমনি এমনি নয় ভাই। তাহলে পরিবর্তনটা হলো কি? এই যে এত সব হচ্ছে, তার পরিবর্তনই তো মমতা ব্যানার্জি। পরিবর্তনটা চেয়েছিল মানুষ, যে বামেদের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে তখন একটা পোস্টার পড়েছিল, তোমাদের মনে থাকবে,
যে পোস্টারে লেখা ছিল যে আসে আসুক, যা হয় হোক, সিপিএম যাক। এই পোস্টারটা পড়েছিল বিভিন্ন জায়গায়। তাহলে ওই সময়কালীন ওই পরিস্থিতিতে মানুষ একটু পরিত্রাণ পেতে চেয়েছিল। ওই পরিত্রাণের পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে সামনে দলটা ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। তারা ভেবেছিল অন্তত এই জায়গা থেকে পরিত্রাণ পাবো, কিন্তু যে জায়গা থেকে পরিত্রাণ পেতে চেয়েছিল, যে চটিটা বামেরা ছেড়ে গিয়েছিল, সেই চটিতেই তো তৃণমূল পা গলালো। এবং আমি তোমাকে বলি 2011 বিধানসভা নির্বাচনের পর 2012 সালে স্কুল নির্বাচন, কলেজ নির্বাচন, সেই সময় বলেছিল যে কোনো অবস্থাতেই বিরোধীদের নমিনেশন দিতে দেওয়া যাবে না, কারণ 2011 যে ভোটটা এসছিল আমাদের, তারপর মানুষকে আর বিশ্বাস করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তারা স্কুল নির্বাচনও বলছে আমরা গায়ের জোরে জিতবো, কলেজ নির্বাচনও বলছে আমরা বিরোধীদের নমিনেশন দিতে দেবো না। আরে দাও না রে ভাই, একটা স্কুল একটা কলেজ নির্বাচনে জানতে পারবে তো যে অ্যাকচুয়াল সাপোর্টটা কি আছে, মানুষ আমাদের কতটা গ্রহণ করছে। ওখানে মমতা ব্যানার্জিকে গ্রহণ করেছে তার মুখটা দেখিয়ে, কিন্তু স্কুল বা কলেজের লোকাল লোকেদের তো গ্রহণযোগ্যতা কতটা আছে সেটা তো জানতে হবে। তো তাদের গ্রহণযোগ্যতা তখনই ছিল না, যে কারণে তারা নমিনেশন দিতে দেয়নি। আর সেই কারণে দেখো ওই যে ধারা চলে আসছে, আজও কিন্তু একই ধারা চলছে যে লোকাল বডি ইলেকশন হোক, আচ্ছা কলেজ নির্বাচন বন্ধ। স্কুলে দেখো ম্যানেজিং কমিটি ছিল আগে, এখন ম্যানেজিং কমিটি স্ট্রাকচারই বদলে দিয়েছে, এখন কোনো ইলেকশন ফিলেকশনের দরকার না, এখন পিআইই বসিয়ে দিয়েছে, পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন। এইটা বসিয়ে দিয়ে তাদের একটা লোককে বসিয়ে দিয়েছে। তার পাওয়ার জানো, একটা হেডমাস্টার তার স্কুলের মাইনে দেওয়ার পর সেইটা পিআইই যদি সই করে তবেই কিন্তু সেটা সার্টিফাইড হয় এবং পরের টাকাটা আসে। তাহলে এতটা পাওয়ারফুল জায়গায় কাকে বসাচ্ছে? যে নির্বাচিত নয়, মনোনীত লোককে বসাচ্ছে। বামেরা যে সব সময় বলে যে এই যে দিদি মোদির সেটিং এর, বামেরা চিরকাল হচ্ছে মানে যে শাসক থাকে তার দালালি করাটা তাদের কাজ। এই বামেরা শাসকের দালালি করে এসছে। তুমি একটু খেয়াল করে দেখো, আমি তো তোমাকে এখনো বলছি যে পশ্চিমবঙ্গ বামেরা ক্ষমতায় ছিল যেহেতু কংগ্রেস ওখানে ক্ষমতায় ছিল, কংগ্রেস নেই বামেরা নেই। এখন তখন দেখলো বাবা কংগ্রেসকে দিয়ে হচ্ছে না, এখন তৃণমূলের দালালি করতে নেমেছে। নাহলে তুমি দেখো গত লোকসভা 2024 লোকসভা নির্বাচন, এই যে 12টা আসন আমাদের কমলো, 12টা আসনে দেখো বামেরা 12 থেকে 14% ভোট পেয়েছে। 26-এ তো আবার 3 দলের জোট হতে চলেছে, বাম, কংগ্রেস, আইএসএফ, তৃণমূলেরই বিরুদ্ধে। একটা কথা বলি, ওরা তৃণমূলের হয়ে করছে, ওরা জোটটা করছে যাতে বিরোধী ভোটটা একটা জায়গায় গিয়ে জমা হয়। এই বিরোধী ভোটটা যদি জমা হয় তাহলে ওদের যদি ভোট পার্সেন্টেজ বাড়ে, তাহলে বিজেপির ভোট পার্সেন্ট মানে বিরোধী ভোটটা যদি একটু কমাতে পারি আমরা ক্ষমতায় থেকে যাব। আর ক্ষমতায় থাকার লিপ্সা কতটা দেখো, আজকের দিনেও কিন্তু মার্ডার হচ্ছে। তুমি নিশ্চয়ই দেখেছো গোঘাটে আজকে সকালে একটা মাইনরিটি ছেলেকে মেরে দিয়েছে। অপরাধ কি? সে তৃণমূল করে, এই বিজেপি করে। একটা মাইনরিটি ছেলেরা বিজেপি করছে কেন বলতো? ওরা কিন্তু যারা শিক্ষিত মুসলমান ধর্মের মানুষ, ওদের তো সবাই অশিক্ষিত নয়, প্রচুর শিক্ষিত লোক আছে। যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদেরকে যে দীর্ঘদিন ভুল বুঝিয়ে এসছে, বামেরাও ভুল বুঝিয়ে এসছে, তৃণমূলও ভুল বুঝিয়ে এসছে, তাদেরকে ভোট ব্যাংক তৈরি করেছে। আজকে তারা আস্তে আস্তে বুঝতে পারছে। দেখুন নরেন্দ্র মোদী যতগুলো প্রকল্প দিয়েছে, একজন মাইনরিটি, আমি তো মাইনরিটি এরিয়া থাকি, আমি তো কামারহাটিতে থাকি, কামারহাটির যে কটা কাউন্সিলর আছে এসে আমার সামনে দাঁড়িয়ে বলুক যে নরেন্দ্র মোদীর প্রকল্প আমাদের মাইনরিটি হওয়ার সুবাদে তারা সেই প্রকল্পের সুবিধা পায়নি। একজন এসে আমাকে বলুক, আমি দায়িত্ব নিয়ে বলছি সে প্রকল্পের জন্য আমি দরকার হলে দৌড়ঝাঁপ করব। সে পায়নি বলুক আমাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি থাকে সে অবশ্যই পেয়েছে। তুমি দেখো এখানে যে গ্যাসগুলো যাচ্ছে উজালা প্রকল্পে, তুমি দেখো মাইনরিটি মহিলারা লাইন দিয়ে নিয়ে যাচ্ছে। তুমি দেখো জনধন যোজনার অ্যাকাউন্ট, এখানে সব থেকে বেশি হয়েছে মাইনরিটিদের। আজকে দুটা মানে আমাদের খাদ্য সুরক্ষায় মাইনরিটি লোকেরা সব থেকে বেশি উপকৃত হয়েছে। আজকে বাড়ি ঘর যেটা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পশ্চিমবঙ্গ সরকার বলছে বাংলার আবাস যোজনা, তাই তো? তো বাংলার আবাস যোজনা তো নয়, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী টাকা দিচ্ছে, সেই টাকা লুট হচ্ছে, অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মাইনে দিতে খরচ হচ্ছে, তারা হিসেব দিতে পারছে না।
তাদের কাছে যাচ্ছে না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। এবার দিতে যদি না পারো ভাই, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তো নিয়ম যে তুমি যদি ইউসি না দাও তাহলে পরের টাকাটা তোমার আসে না, তোমার টাকা কিন্তু অ্যালটেড, ওখানে অ্যালটমেন্ট হয়েছে, ডিসবার্সমেন্ট হয় অ্যাকর্ডিং টু ইয়োর ইউসি। এবার একটা টাকা দেওয়ার পর তার ইউসি যেই মুহূর্তে যাবে পরের টাকা ডিসবার্স হয়। 26-এ আপনি কি মনে করেন যে এই যে বাম ধর্মনিরপেক্ষ জোটের সঙ্গে বিজেপির একটা ধর্মের আঙ্গিকের যে লড়াই, এই তৃণমূল তাতে লাভ পাবে? আমি বলছি বামেরা বলছি এটা ধর্মনিরপেক্ষ জোট, এই ধর্মনিরপেক্ষ জোটের সঙ্গে এই ধার্মিক লড়াইটা কতটা ক্ল্যাশ? বামেদের কথা যত কম বলবে তত ভালো, ওরা যত মুখ কম খুলবে ওদের ভোট তত কম কমবে। কারণ তুমি দেখেছো ইন্ডিয়া পাকিস্তান, এই তো আজকে বর্তমান ছেপেছে, আমি বেশি দূরের কথা বলছি না, বর্তমান মানে যারা ভগবান ছাড়া কাউকে ভয় পায় না, আগে তো কথা বলছি না, এখন যিনি আছেন, আজকে বর্তমান লিখেছে কি, ভারতের মারেই যুদ্ধবিরোধীর আর্জি, শিকার পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দারের। এটা বর্তমান লিখেছে, আজকের বর্তমান কেউ খুলে দেখেনি। তাহলে ওই সময় বামেরা কি বললো বলতো, রাস্তায় মিছিল করলো, পাকিস্তান মেরেছে প্রমাণ আছে, কি বামেদের সেই সাদা চুলের লোক, মানে আমি বলছি নিয়ার অ্যাবাউট 65-70 এজ, তারা মানুষকে কি বার্তা দিচ্ছে যে পাকিস্তান যখন আমাদেরকে আক্রমণ করছে, পাকিস্তান যখন আমাদের নিরীহ লোককে মারছে, সেই সময় ভারত সরকার হাত গুটিয়ে বসে থাকবে প্রমাণের জন্য, ওদের প্রমাণ দেবে তারপরে ভারত সরকার মারবে? ভারত ঠিক করেছে, নরেন্দ্র মোদী ঠিক করেছে, অ্যাকশন যে যে ভাষা বোঝে সেই ভাষা বুঝিয়েছে। আজকে তড়িঘড়ি বিভিন্ন মানে বিশ্বর যে রাজনীতি আছে, বিশ্ব রাজনীতিতে কেউ একজন এসে বললো আমি বন্ধ করতে বলেছি, বন্ধ হয়েছে। গতকালকে স্টেটমেন্ট দেখো, উল্টো সুর গাইছে। ভারতবর্ষকে শক্তিশালী করেছে নরেন্দ্র মোদী, অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে 11 বছর পূর্ণ হয়েছে, দেখো প্রতিটা জায়গায় ভারতের অর্থনীতি, জিডিপি ওয়ার্ল্ডের ফোর্থ পজিশনে ভারতবর্ষের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভারতবর্ষ এখন এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় শক্তি। তাহলে পৃথিবীর যে তৃতীয় শক্তি সেটা তো নরেন্দ্র মোদী করেছে। আজকে জনসংখ্যা ভারতবর্ষ বৃহত্তর, তাই তো? তাহলে আজকে ভারতবর্ষের যে আর্মস এন্ড অ্যামুনেশন, বিদেশে এখন 16টা দেশ তো অলরেডি হামলে পড়েছিল, ব্রহ্মোস দেখার পরে আরো সবাই দৌড়চ্ছে ভারতবর্ষে গেছে তুমি আমাকে অস্ত্র দাও। আমি লক্ষ্য 26 যদি 26 হয়, 26 লক্ষের কথাই বলছি যে নরেন্দ্র মোদীর হাত ধরে হয়েছে।